আমরা সবাই জানি ভারত একটা বৈচিত্র্যে ভরা দেশ, কিন্তু কখনো কি ভেবে দেখেছে এই যে এত বৈচিত্র্য, এটাই কি ভারতের ঐক্যের আসল ভিত্তি? আজকের এই বিশ্লেষণে আমরা ঠিক এটাই বোঝার চেষ্টা করব। দেখব কিভাবে ভারতে এই অনেক আসলে বিভেদ তৈরি করে না, বরং একের এক অন্যরকম ধারণা আমাদের সামনে তুলে ধরে। চলুন এই অসাধারণ যাত্রায় গভীরে প্রবেশ করা যাক। চলুন শুরু করা যাক রবীন্দ্রনাথ ঠাকুরের এই অসাধারণ কথাগুলো দিয়ে। এই কথাগুলোই কিন্তু আমাদের আজকের আলোচনার মূল সুরটা ঠিক করে দেয়। মানে কিভাবে এই অসংখ্য বৈচিত্র্যের খেলার মধ্যেও সেই একতার আনন্দ খুঁজে পাওয়া যায়। একদিকে যেমন কবিতার এই স্নিগ্ধতা, অন্যদিকে রয়েছে এই কঠিন বাস্তব সংখ্যাটা 4635। পিপল অফ ইন্ডিয়া প্রকল্পের একটা সমীক্ষা অনুযায়ী ভারতে ঠিক এতগুলো আলাদা আলাদা সম্প্রদায় রয়েছে। ভাবা যায়? তো এখানেই আসল প্রশ্নটা চলে আসে, তাই না? এই যে এত ভাষা, এত আচার বিচার, এত রকম ভেদ, এর গভীরে লুকিয়ে থাকা ঐক্যের সুতোটা আসলে কি? আজকের এই বিশ্লেষণে আমরা এই ধাঁধারই উত্তর খোঁজার চেষ্টা করব। আর এই উত্তরটা খুঁজতে আমরা কোনো বড় বড় তত্ত্বের দিকে যাব না, বরং আমাদের খুব কাছের দৈনন্দিন জীবন থেকে কয়েকটা দারুণ উদাহরণ দেখব। আমাদের খাবার থেকে শুরু করে পোশাক, উৎসব থেকে গল্প, এই সবই আমাদের পথ দেখাবে। তো চলুন সবার আগে একটু বোঝার চেষ্টা করি ভারতের এই সাংস্কৃতিক বৈচিত্র্য ঠিক কতটা বিশাল। এর ব্যাপ্তি এতটাই যে মাঝে মাঝে ভাবতে অবাক লাগে। অ্যানথ্রোপোলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়ার একটা সমীক্ষা হয়েছিল, আর সেখান থেকে যা উঠে এসেছে তা সত্যি বলতে অবিশ্বাস্য। 4635টা সম্প্রদায়, 325টা ভাষা আর 25টা আলাদা আলাদা লিপি। এগুলো কিন্তু শুধু কয়েকটা সংখ্যা নয়, এগুলো ভারতের সাংস্কৃতিক বৈচিত্র্যের বিশালতার এক জীবন্ত প্রমাণ। আচ্ছা, এবার এমন একটা জায়গায় যাওয়া যাক যেটা আমাদের সবার খুব প্রিয় আর খুব কাছের, আমাদের রান্নাঘর। চলুন দেখি খাবারের এই বিশাল বৈচিত্র্যের মধ্যে কোনো ঐক্যের সন্ধান মেলে কিনা। ভারতের এক মাথা থেকে আরেক মাথায় যান, দেখবেন শুধু রান্নার ধরন নয়, খাবারের স্বাদ, গন্ধ সবকিছু একেবারে পাল্টে যাচ্ছে। মানে হাজার হাজার, হয়তো লক্ষ লক্ষ পদের সমাহার। তাহলে প্রশ্নটা খুব স্বাভাবিক, তাই না? এই যে এত রকম স্বাদ, এত রকম গন্ধ, এর মধ্যে কি এমন কিছু আছে যা কাশ্মীর থেকে কন্যাকুমারী পর্যন্ত সবাইকে এক সুতোয় বেঁধে রাখে? আর উত্তরটা কিন্তু খুব সহজ, আর লুকিয়ে আছে আমাদের রোজকার খাবার থালাতে। চাল, গম বা ডালের মতো প্রধান শস্য আর হলুদ, জিরা, আদার মতো কিছু মশলা, এগুলো প্রায় সারা ভারতেই ব্যবহার করা হয়। তার মানে মূল উপাদানগুলো কিন্তু একই, যা হলো ঐক্য। আর সেগুলোর বিভিন্ন রকম ব্যবহারই তৈরি করে হাজারো পদের বৈচিত্র্য। কি দারুণ ব্যাপার, তাই না? খাবারের পর এবার আসি পোশাকে। আর পোশাকের কথা বললে শাড়ির চেয়ে ভালো উদাহরণ আর কি হতে পারে বলুন? এটা এমন একটা পোশাক যা ভারতের একতার এক অসাধারণ প্রতীক। একবার ভাবুন তো, বেনারসের সিল্ক, দক্ষিণের কাঞ্জিবরম, মহারাষ্ট্রের পাইঠানি বা গুজরাতের পটোলা, শাড়ির কতই না রূপ। কাপড়, বুনন আর নকশার দিক থেকে এর শত শত প্রকারভেদ রয়েছে। কিন্তু প্রশ্ন হলো, এই যে এত রকম শাড়ি, এত বুনন, এত নকশা, এদের মধ্যে মূল মিলটা কোথায়? কি সেই একটা জিনিস যা এদের সবাইকে এক ছাতার তলায় নিয়ে আসে? উত্তরটা শুনলে অবাক হতে হয়। এতটাই সহজ অথচ গভীর। প্রত্যেকটা শাড়ি, তার সে যত দামি বা সাধারণই হোক না কেন, আদতে একটাই জিনিস, একটা সেলাইবিহীন লম্বা কাপড়ের টুকরো। এই একটা সহজ ধারণাই এত রকমের বৈচিত্র্যকে এক সূত্রে বেঁধে রেখেছে। আচ্ছা, খাবার হলো, পোশাক হলো, এবার চলুন উৎসবের দিকে তাকানো যাক। দেখা যাক এখানেও ঐক্যের সেই একই ধারণা কাজ করে কিনা। বছরের একটা নির্দিষ্ট সময়, ধরুন জানুয়ারির মাঝামাঝি, যখন শীতের আমেজটা থাকে আর সারা দেশের নতুন ফসল ঘরে তোলার আনন্দ ছড়িয়ে পড়ে। দেখুন ব্যাপারটা কি দারুণ। উপলক্ষ একটাই, ফসল কাটা। ঋতুও এক, আনন্দও এক। কিন্তু উত্তরে তার নাম লোহড়ী, দক্ষিণে পোঙ্গাল, পূর্বে মাঘবিহু আর পশ্চিমে মকর সংক্রান্তি। অর্থাৎ মূল সুরটা একই, শুধু উদযাপনের রীতি আর নামগুলো আলাদা। এটাই বৈচিত্র্যের মধ্যে ঐক্যের এক জীবন্ত উদাহরণ। আর সবশেষে আমরা এমন একটা বিষয়ের কথা বলবো যা হয়তো চোখে দেখা যায় না বা হাতে ছোঁয়া যায় না, কিন্তু যা আমাদের সবাইকে অদৃশ্য এক সুতোয় বেঁধে রেখেছে, আর তা হলো গল্প, আমাদের মহাকাব্য। ভারতের দুটো প্রধান মহাকাব্য, রামায়ণ আর মহাভারত। একটা হলো ধর্মের জন্য ভাইয়ে ভাইয়ে যুদ্ধের গল্প, আর অন্যটা হলো স্ত্রী সীতাকে উদ্ধারের জন্য রামের অদম্য সংগ্রামের কাহিনী। শুধু মহাকাব্য কেন, পঞ্চতন্ত্রের কথাই ভাবুন না।
এই গল্প সংকলনটা মূল সংস্কৃত থেকে 50টারও বেশি ভাষায় 200রও বেশি বার রূপান্তরিত হয়েছে। ভাবা যায় একটা গল্প কিভাবে অনেক হয়ে ওঠে, এটা তার এক দারুণ দৃষ্টান্ত। আর এই ব্যাপারেই কে.এস. সিংয়ের একটা কথা আমার খুব গুরুত্বপূর্ণ মনে হয়। তিনি বলছেন, দেশের এমন কোনো জায়গা খুঁজে পাওয়া মুশকিল যেখানে পাণ্ডবদের মতো মহাকাব্যের চরিত্ররা যাননি বলে লোক কথা নেই। এর মানে কি? এর মানে হলো এই গল্পগুলো সারা দেশে একটা ভাগ করে নেওয়া সাংস্কৃতিক ভূগোল তৈরি করেছে, যা আমাদের সবাইকে এক অদৃশ্য সুতোয় বেঁধে রাখে। তো খাবার, পোশাক, উৎসব আর গল্প, এই সব কিছু থেকে আমরা কি বুঝলাম? এই একের মধ্যে অনেকের ধারণার আসল সৌন্দর্যটা ঠিক কোথায়? আসল ব্যাপারটা হলো এই যে ভারতের সাংস্কৃতিক দৃষ্টিভঙ্গি, এখানে বৈচিত্র্যকে কোনো সমস্যা বা বিভেদ হিসেবে দেখাই হয় না, বরং এটাকে দেখা হয় একটা শক্তি হিসেবে। প্রত্যেকটা নতুন বৈচিত্র্য আসলে মূল ঐক্যকে আরও মজবুত, আরও রঙিন আর আরও সুন্দর করে তোলে। আর এই আলোচনাটা শেষ করার জন্য জওহরলাল নেহরুর একটা কথা একদম যথাযথ। তিনি বলছেন, এই মহাকাব্যগুলোর প্রতিটা গল্প সাধারণ মানুষের মনে এমনভাবে গেঁথে গিয়েছিল যে তা তাদের জীবনকে একটা গভীর অর্থ দিয়েছিল। এই সাংস্কৃতিক সুতোগুলোই আসলে আমাদের জীবনের এক একটা অংশ। আর এখানে হয়তো প্রশ্নটা রেখে যাওয়া যায়, এই গভীর সাংস্কৃতিক ঐক্যই কি ভারতের আসল শক্তি?